এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া 2 বছরে 15% বাড়িয়ে প্রজ্ঞাপন জারি। আন্দোলন প্রত্যাহার, আগামীকাল থেকে ক্লাসে ফেরার ঘোষণা শিক্ষকদের। বিএনপি নেতাদের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ, প্রধান উপদেষ্টার সঙ্গে মির্জা ফখরুলের নেতৃত্বে দলীয় নেতাদের বৈঠক। জাতীয় নির্বাচনে এআই এর অপব্যবহার ও অপতথ্য মোকাবেলায় কেন্দ্রীয় সেল গঠন করবে ইসি, জানিয়েছেন সিইসি। ত্রিভুজ প্রেমের শিকার জগন্নাথের ছাত্র জোবায়ের, পরিকল্পনা করে চালানো হয় হত্যাকাণ্ড, রাজনৈতিক কোনো বিষয় নয় বলছে পুলিশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। 2 ধাপে তাদের বাড়ি ভাড়া বাড়ানো হবে 15%। শিক্ষা উপদেষ্টা ডক্টর CR আবরার বলেছেন, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বাস্তব ও যুক্তিসম্মত অগ্রগতি হয়েছে। আগামী সরকার শিক্ষকদের সুযোগ সুবিধা নিশ্চিতে আরও পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা তার। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। বাড়ি ভাড়া বাড়ানোর দাবিতে টানা 10 দিন ধরে রাজপথে এমপিওভুক্ত শিক্ষকরা। আন্দোলনের মুখে বাড়ি ভাড়া 5% বাড়ানোর ঘোষণা দিল, প্রত্যাহার হয়নি আন্দোলন। শিক্ষকদের চলমান আন্দোলনের মুখে মঙ্গলবার বাড়ি ভাড়া 15% বাড়ানোর কথা জানায় সরকার। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নভেম্বর থেকে মূল বেতনের 7.5% এবং আগামী জুলাই থেকে 15% বাড়ি ভাড়া পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা। 1 নভেম্বর 2025 তারিখ হতে মূল বেতনের 7.5% হারে সর্বনিম্ন 2000 টাকা এবং 1 জুলাই 2026 তারিখ হতে উক্ত 7.5% অতিরিক্ত আরও 7.5% অর্থাৎ মূল বেতনের সর্বমোট 15% হারে সর্বনিম্ন 2000 টাকা নির্ধারণ করা হয়েছে। এই সম্মতিটা পেয়েছি। আর যেগুলো প্রথাগত যেসব শর্ত থাকে সেই শর্তগুলো এই সম্মতি বিষয়ক স্মারকে উল্লেখিত আছে। সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষক প্রতিনিধি দেলোয়ার হোসেন আজিজি। সব মিলে আমরা একটা সুন্দর সমাধান হয়েছে। আমরা 6 লক্ষাধিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে আমরা তাদেরকে আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষা উপদেষ্টা বলেন, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে চলমান সংকটের সমাধান হয়েছে। শিক্ষকরা এখন পাঠদানে মনোযোগ দেবেন এমন আশা তার। আশা করি যে এটা আমাদেরকে এখন শিক্ষকরা তারা কর্মক্ষেত্রে ফিরে যাবেন এবং যেই উদ্দেশ্যে এটা হয়েছে সেটা হচ্ছে শিক্ষক ছাত্ররা শিক্ষার্থীরা তারা যেন এই সুযোগ এটা পেতে পারেন এবং তার ভালো শিক্ষা হোক, হ্যাঁ, শিক্ষার মান উন্নয়ন ঘটুক অবশ্যই আমরা চাই। এবং আমরা আশা করি পরবর্তীকালে সরকার যারা গঠন করবেন এই যে ধারাবাহিকতা, এই প্রেক্ষিতে শিক্ষার্থী আরও উত্তরোত্তর তারা অন্যান্য সুযোগ সুবিধা তারা এটা দিতে তারা অপারগ হবেন না এবং এই ধারাবাহিকতা তারা বজায় রাখবেন। বৈঠকে শিক্ষক প্রতিনিধিরা উৎসব ভাতা বৃদ্ধি ও বদলি প্রক্রিয়ার বিষয়ে ইতিবাচক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। 15% বাড়ি ভাড়া বাড়ানোর দাবি মেনে নেওয়ায় আন্দোলন প্রত্যাহার করেছেন শিক্ষকরা। বুধবার থেকেই ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন তারা। গত কয়েকদিনের আন্দোলনে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত প্রতিদিন শনিবার অতিরিক্ত ক্লাস নেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজি। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বাড়ানোর দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে গত 10 দিন ধরে আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষকরা। অবশেষে সুখবর পান তারা। মঙ্গলবার দুপুরের আগেই বাড়ি ভাড়া 15% বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে আন্দোলনের স্থান পরিণত হয় উৎসবে। আন্দোলন সমাপ্তির ঘোষণা দেন শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। আন্দোলনে সমর্থন দেয় বিএনপি, জামাত, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানান তিনি। আন্দোলন করে সফল হয়ে প্রজ্ঞাপন নিয়ে বাড়ি যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের সকল আন্দোলন কর্মসূচি আমরা প্রত্যাহার করছি। বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত যে কয়টা শনিবার আছে আমরা এই কয়টা শনিবার আমরা এ সময় সন্তোষ প্রকাশ করে সবসময় শিক্ষকদের পাশে থাকার ঘোষণা দেন আন্দোলনে সহমর্মিতা জানাতে আসা এনসিপি নেতারা। বিশেষ করে শিক্ষকদেরকে যাতে রাস্তায় নেমে আন্দোলন করতে না হয়, অনশন করতে না হয়, সেই রাজনীতিটাই আমাদের করতে হবে। বাড়ি ভাড়া বাড়ানোর খবরে উচ্ছ্বাস প্রকাশ করে সরকারকে ধন্যবাদ জানান সাধারণ শিক্ষকরা। আন্দোলন এবং অনশনে থাকার পরে আমরা যে আজকে বিজয় অর্জন করেছি, এটি হচ্ছে সমগ্র শিক্ষক জাতির জন্য আনন্দের। দীর্ঘদিনের একটা
বঞ্চনা থেকে অন্তত আমাদের একটা প্ল্যাটফর্মে আমাদের বাড়ি ভাড়ার যে ধারাটা অব্যাহত হলো, আশা করি এই ধারার মাধ্যমে একদিন জাতীয়করণ হবে ইনশাআল্লাহ। আমরা ক্লাসে ফিরে যাব, ছেলেমেয়েরা প্রাণ ফিরে পাবে, আমাদের আগামীতে পরীক্ষা রয়েছে। আমরা খুশি, সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। দুপুরের পরপরই শহীদ মিনার এলাকা ছেড়ে দেন শিক্ষকরা। বেশ কয়েকদিন আন্দোলন সংগ্রামের পর অবশেষে হাসি ফুটে উঠেছে শিক্ষক সমাজের মুখে। এমপিওভুক্ত শিক্ষকরা এই শহীদ মিনারে গত কয়েকদিন ধরে আন্দোলন করছিলেন। তাদের দাবি যে বাড়ি ভাড়া বাড়ানোর কথা সেটি সরকার মেনে নিয়েছে। তারা বলছেন বাকি দাবিগুলো পর্যায়ক্রমে সরকার মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। তাই তারা আন্দোলন শেষ করে ক্লাসে ফিরে যাচ্ছেন। ইমরুল কায়েস, বাংলা ভিশন, শহীদ মিনার, ঢাকা। সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এদিকে সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল। গুলশানে দলীয় চেয়ারপারসন কার্যালয়ে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য বৈঠক করে IRI প্রতিনিধি দল। এতে বিএনপির নেতৃত্ব দেন দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিনিধি দলে ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও সালাউদ্দিন আহমদ সহ অন্যান্যরা। অন্যদিকে IRI বোর্ড সদস্য ক্রিস্টোফার ফাসনার এবং সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটি এর ইন্দো প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রামের সিনিয়র ফেলো লিসা কার্টিসের নেতৃত্বে বৈঠকে অংশ নেন IRI এর প্রতিনিধি দলের সদস্যরা। বৈঠকে রাজনীতি, সমসাময়িক পরিস্থিতি এবং আগামী জাতীয় নির্বাচন কিভাবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করা যায় তা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। দর্শক, এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আছেন বিশেষ প্রতিনিধি রোকনুজ্জামান। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রোকন, প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে বিএনপির প্রতিনিধি দল তো যমুনায় গেছে, এই বৈঠক সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? আপনি জানেন আমি এখন যমুনার সামনে রয়েছি। একটু আগেই অর্থাৎ মাগরিবের ঠিক পরেই বিএনপির একটি প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাসভবন রয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছেন। মির্জা ফখরুলের নেতৃত্বে অর্থাৎ বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের নেতৃত্বে 3 সদস্যের এই টিম আলোচনায় এসেছেন। আপনি জানেন যে এরই মধ্যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হয়েছে এবং জুলাই জাতীয় সনদ ফেব্রুয়ারিতে নির্বাচন, এইসব যে কার্যক্রম হবে এবং নির্বাচনের পরিবেশ, একই সঙ্গে এই যে জুলাই জাতীয় সনদে যে গণভোটের বিষয়গুলো রয়েছে এবং কোনটা আসলে নির্বাচনের সময়ই গণভোটটি হবে নাকি নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হবে, জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতিগুলো কীরকম হবে এবং এই পুরো জাতীয় সনদটি বাস্তবায়নের ক্ষেত্রে আপনি জানেন যে এখনকার সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, সবচেয়ে বড় স্টেক হোল্ডার আসলে তারা আসলে এই জাতীয় সনদটি বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তবায়নের পদ্ধতিটি কী রকম হবে সেটি নিয়ে আসলে বারবার আলোচনা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যেই জুলাই পরবর্তী যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকারের সাথে এই আলোচনাগুলাই আসলে মূলত প্রধানভাবে হচ্ছে এবং সবচেয়ে বড় যে বিষয়টি অর্থাৎ নির্বাচনের পূর্ববর্তী অর্থাৎ নির্বাচনের আগেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনের উপযোগী আইন শৃঙ্খলা পরিস্থিতি করতে কি কি পদক্ষেপ নেবে সরকার, সেসব বিষয় নিয়ে আসলে বারবার এই আলোচনাগুলো হচ্ছে এবং এই আলোচনাগুলোর মধ্যে যে এজেন্ডাগুলো থাকে এই এজেন্ডাগুলোই সবসময় গুরুত্বের সাথে আলোচনা হয়ে আসছে। যে রাজনৈতিক দলগুলোকে যেমনি সরকার তার স্পষ্ট অবস্থান জানাচ্ছে যে ফেব্রুয়ারিতেই তারা নির্বাচন করবেন, একইভাবে জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার পর যে নতুন বাস্তবতা তৈরি হচ্ছে সেই নতুন বাস্তবতায় আসলে রাজনৈতিক দলগুলো কিভাবে তাদের সেই কার্যক্রম অর্থাৎ এই সরকারের এই পুরো কার্যক্রমের সাথে কিভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে সেই বিষয়টি নিয়েই আজকের আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। তারপরও আমরা জানতে পারবো যে আলোচনা শেষে আমাদেরকে এখানে ব্রিফ করার কথা হয়েছে বিএনপির পক্ষ থেকে, যেমন মির্জা ফখরুল মহাসচিব ব্রিফ করবেন, একইভাবে সরকারের পক্ষ থেকে হয়তো প্রেস সচিব ব্রিফ করবেন, তারপরেই আমরা বিস্তারিত জানতে পারবো। এই ছিল যমুনা সামনে থেকে আমার সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ। দর্শক, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে যুক্ত ছিলেন বিশেষ প্রতিনিধি রোকনুজ্জামান। জাতীয় নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা AI এর অপব্যবহার ও অপতথ্য মোকাবেলায় কর্মপন্থা নির্ধারণ করে কেন্দ্রীয় সেল গঠন করা হবে, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। মঙ্গলবার সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক কর্মশালায় এই তথ্য জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, AI এর অপব্যবহার বৈশ্বিক সমস্যা। বাংলাদেশেও নির্বাচনে AI এর অপব্যবহার রোধে
অনেকদিন ধরেই কাজ করছে কমিশন। ভোটের সময় অপতথ্য রোধে সবাইকে সোচ্চার থাকতে হবে। তিনি বলেন, এটি প্রতিরোধে সেন্ট্রাল সেল করা হবে। সিইসি বলেন, নির্বাচনের সময় অপতথ্য রোধ কিভাবে এবং কারা করবে তা নির্ধারণ করা জরুরি। এছাড়া দুর্গম এলাকায় কিভাবে এটি রোধ করা হবে তারও পরিকল্পনা করতে হবে। It should be a 24-hour job because during the election many things will happen at night, maybe at dead of night. So how to address the misinformation that will come up at dead of night? So it should be a 24-hour job. So how to make sure what kind of people we have to really engage in this job. ত্রিভুজ প্রেমের বলি হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ। প্রেমিকা বর্ষার পরিকল্পনাতেই হত্যা করা হয় তাকে। বর্ষা আর তার আরেক প্রেমিক মাহিরের পরিকল্পনায় সংঘটিত হয় এই হত্যাকাণ্ড। পুলিশ বলছে, শবনম বর্ষা একই সঙ্গে জোবায়েদ ও মাহিরের সঙ্গে প্রেম করত। এক পর্যায়ে জোবায়েদের দিক থেকে মুখ ফিরিয়ে নেয় সে, আর আরেক প্রেমিক মাহিরের সঙ্গে পরিকল্পনা করে তাকে হত্যা করা হয়। এই খুনের রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলেও দাবি পুলিশের। এস এম ফয়েজের রিপোর্টে বিস্তারিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোবায়েদ বাসায় পড়াতে গিয়ে পড়ানোর সময় তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ছাত্রী শবনম বর্ষার। কিন্তু বর্ষা একই সাথে সম্পর্ক চালিয়ে যায় তার আরেক প্রেমিক মাহির সঙ্গে। এক পর্যায়ে বর্ষা আর মাহির জোবায়েদ হত্যার পরিকল্পনা করে, এমন দাবি পুলিশের। বর্ষার পরিকল্পনা অনুযায়ী জোবায়েদকে হত্যা করার তারা সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত মোতাবেক তারা এই ঘটনার দিনে সে প্রাইভেট পড়াতে আসবে 4টার সময়, এই ইনফরমেশনটা পাস করে মাহির তার বন্ধু আইলান সহ তারা পরিকল্পনা মাফিক আগেই তাদের বাসার নিচে এই গলিতে অবস্থান করে। জোবায়েদ যখন এখানে আসে উপস্থিত হয়, তার সাথে কথা কাটাকাটি হয়, তাকে বর্ষাকে ত্যাগ করার কথা বলা হয়, তার ওখান থেকে সরে আসতে বলা হয়। সে এটা বলে যে সে মেয়ে তো আমাকে ভালোবাসে, আমি কেন সরে যাব। এই এক পর্যায়ে তর্কাতর্কির পর্যায়ে এই চাকু দিয়ে তার গলায় পোস্ট দিলে জোবায়েদ রক্তক্ষরণে, অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে মারা যায়। পুলিশ বলছে, জোবায়েদকে হত্যার সময় ঘটনাস্থলেই ছিলেন বর্ষা। প্রাণ ভিক্ষা চাইলেও মন গলেনি বর্ষার। এই খুনের সঙ্গে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি পুলিশের। মেয়েটা চালু, দুই দিকেই সে সম্পর্ক বজায় রাখছে। একটা পর্যায়ে মাহির বোধহয় এটা টের পাইছে, ও যখন চার্জ করছে, এটা কবে নাগাদ, 26শে সেপ্টেম্বরের পরে তাদের মধ্যে পরিকল্পনা আসে যে তাকে আমরা ওই সরাই দিবে। এই ঘটনায় আমরা মোহাম্মদ মাহির, বার্জিস শবনম বর্ষা মেয়েটা এবং মাহিরের যে বন্ধু ফারদিন আহমেদ আইলান, 3জনকেই আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। রাজনৈতিক কোনো বিষয় এখানে নাই, এটা ত্রিভুজ প্রেমের কাহিনী, কমপ্লিটলি ত্রিভুজ প্রেমের কাহিনী। এটাকে রাজনৈতিক কালার দেওয়ার কোনো সুযোগ নাই বা আমরা ওইদিকে তেমন কিছু পাইও নাই। জোবায়েদের স্বজনরা বলছেন, ভেবেচিন্তে মামলা করা হয়েছে। ত্রিভুজ প্রেম কথাটা এখানে মোটেও খাটবে না। এখানে হচ্ছে এক বখাটের ইপটিজিং এর হাত থেকে বাঁচাইতে গিয়ে, ছাত্রীকে বাঁচাতে গিয়ে শিক্ষক নিহত হয়েছে। বর্ষা জোবায়েদের প্রতি দুর্বল হয়েছে, এটা আমার ধারণার। কিন্তু জোবায়েদ তার প্রতি কোনো দুর্বলতা ছিল, এটা কাউকে বলেও না, এটা কেউ জানেও না। তবে নিছক প্রেমের কারণে এমন হত্যাকাণ্ড মানতে নারাজ জোবায়েদের পরিবার। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। মধ্য অক্টোবরেই হিমভাব উত্তরাঞ্চলে। দিনে কাঠফাটা রোদ থাকলেও সন্ধ্যা নামতেই শুরু হয় হিমেল পরশ। মাঝরাত থেকে ভোর পর্যন্ত পথঘাট ঢেকে থাকে কুয়াশায়। শিশিরে ভিজে যায় মাঠঘাট। বিশেষজ্ঞরা বলছেন, নাগরিক জীবনে শীত হারিয়ে গেলেও গ্রামীণ জনপদে শীত হচ্ছে উৎসব। খাবারের তালিকায় যুক্ত হয় নানা পদ। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় শাহনেওয়াজ জনি। মাঠ জুড়ে মায়াবী সবুজ ধান, ভোরের শিশিরের ভেজা গাছের পাতা, প্রথম সকালের মেঘ কুয়াশা উত্তরের প্রকৃতিকে জানান দিচ্ছে এসে গেছে শীতের রাজত্ব। তপ্ত রোদে পুড়ছে মরা কার্তিকের দিন। সন্ধ্যায় নতুন দৃশ্য, বইছে মৃদুমন্দ হাওয়া। রাতের নীরবতা ভেঙে ভালো লাগার মিষ্টি সকাল উপভোগ করছেন উত্তরের প্রান্তজনেরা। শীতের মৌসুমি খাবারে জমজমাট হতে যাচ্ছে গ্রাম বাংলা। শীতে বিভিন্ন রকম পিঠা খেতে পারি। এই শীতটাকে মানে অতুলনীয় একটা আমাদের মনেরকে প্রফুল্ল করা। শীতের প্রভাব দেখা যাচ্ছে, এই কারণে মোটা কাপড় পরছি।
শীতের সময় আমাদের সকল কৃষকদের অনেক আনন্দ হয়, উৎসব হয়। শীতের সময় আমরা আমন ধান ঘরে তুলতে পারি। বিশেষজ্ঞরা বলছেন, শীত এখন কেবল একটি ঋতু নয়, এটি গ্রামীণ জীবনের সংস্কৃতি ও আনন্দের উৎস। অন্যান্য ঋতুগুলোকে আমরা হালকাভাবে অনুভব করি, শীত প্রত্যক্ষভাবে আমাদের সামনে দেখা দেয়, কারণ তার কুয়াশা, তার শীত কাতর অনুভূতি আমাদেরকে গরম কাপড় পরতে সাহায্য করে, আমাদের বাধ্যও করে। এছাড়া খাদ্য সংস্কৃতির কথা যদি বলি, তাহলে শীতের সঙ্গে পিঠাপুলি বিষয়টা যুক্ত হয়ে আছে। গ্রামাঞ্চলে এখনো আয়োজন করে পিঠা উৎসব করা হয়। প্রকৃতির এই পরিবর্তনে আনন্দ খুঁজে নেবেন সাধারণ মানুষও। প্রকৃতির নিয়মে আসে শীত। শীত যে শুধু বেদনাময় তা কিন্তু নয়। বাঙালির সংস্কৃতির অবিচ্ছেদ্য অনুষঙ্গ হচ্ছে শীত। উত্তরে শীতের আগমন ঘটেছে, তাই আগে থেকে মাঠ প্রশাসনকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, তেতুলিয়া, পঞ্চগড়। সড়ক ফুটপাত দখল করে ভ্যান গাড়ি বসিয়ে দোকান করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। দুপুরে মহানগরীর মুরাদপুর এলাকায় সৌন্দর্য বর্ধনের কাজ উদ্বোধন ও মুরাদপুর মোড় পরিদর্শন শেষে তিনি কথা বলেন। এ সময় তিনি সড়ক দখল করে ভ্যান গাড়ির দোকানগুলো নিজে দাঁড়িয়ে থেকে সরিয়ে দেন এবং আগামীতে একই কাজ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে দোকানীদের সতর্ক করেন। মেয়র জানান, সৌন্দর্য বর্ধনের পাশাপাশি সড়কের দুই পাশ ও মিড আইল্যান্ডের লোহার বেষ্টনী ও লাইট সহ বিভিন্ন সম্পত্তি রক্ষা ও দেখাশোনার দায়িত্ব থাকবে সৌন্দর্য বর্ধন প্রকল্পের দায়িত্বপ্রাপ্তদের। একই সঙ্গে ফুটপাত মানুষের হাঁটা চলার জন্য উন্মুক্ত রাখাও তাদের দায়িত্বের মধ্যে থাকবে বলে তিনি জানান। সৌন্দর্য বর্ধন প্রকল্পের আওতায় সড়কে বৃক্ষরোপণ করা হবে বলেও জানান মেয়র। কক্সবাজার রামুর গর্জনিয়ায় অপহরণের পর সহোদর দুই শিশুকে হত্যার ঘটনায় 5 জনের মৃত্যুদণ্ড, 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। সকালে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2-এর বিচারক আব্দুল গনি এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আব্দুল শুক্কুর, আলমগীর হোসেন ওরফে বুলু, মিজানুর রহমান ও মোহাম্মদ শহীদুল্লাহ। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন বাদী ও ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু। 2016 সালের 17 জানুয়ারিতে রামুর গর্জনিয়াতে মোহাম্মদ ফোরকানের দুই শিশু মোহাম্মদ হাসান শাকিল ও মোহাম্মদ হুসাইন কাজলকে অপহরণ করে আসামিরা। এরপর পরিবারের কাছে 4.25 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরিবার মুক্তিপণ না দিয়ে পুলিশে খবর দিলে আসামিরা ওই দুই শিশুকে হত্যা করে গর্জনিয়া খালে মরদেহ ভাসিয়ে দেয়। 3 দিন পর 20 জানুয়ারি তাদের মরদেহ উদ্ধার করা হয়। বাংলা ভিশনের জনপ্রিয় ধর্মীয় অনুষ্ঠান কোরআনের আলোর অডিশন হয়েছে নারায়ণগঞ্জে। উত্তর সাইনবোর্ডের মাহমুদনগর এলাকায় মারকাজুল মদিনা মাদ্রাসায় এতে অংশ নেন 350 হাফেজ। বিচারকদের উপস্থিতিতে কোরআন তেলাওয়াত করেন তারা। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা মুফতি মঈনুদ্দিন জানান, নতুন প্রজন্মকে কোরআন চর্চায় আগ্রহী এবং ইসলামী সংস্কৃতির বিকাশে বড় ভূমিকা রাখছে এই প্রতিযোগিতা। উপস্থিত ছিলেন স্থানীয় আলেম, ওলামা, অভিভাবক ও ধর্মপ্রাণ মুসল্লিরা। নারায়ণগঞ্জের 2500 থেকে মদনপুর পর্যন্ত প্রায় 20 কিলোমিটার সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে প্রতিদিন চরম ভোগান্তি পোহাচ্ছে যাত্রী, চালক ও হেলপাররা। বেহাল এই সড়কে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, কিন্তু কোনো মাথা ব্যথা নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। সোনারগাঁও প্রতিনিধি মোহাম্মদ আল আমিনের তথ্য ও ছবিতে রিপোর্ট। বেহাল দশা মদনপুর জয়দেবপুর এশিয়ান হাইওয়ে সড়কের 2500 থেকে মদনপুর পর্যন্ত সড়কটি। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কের বেশিরভাগ জায়গাতেই নেই কার্পেটিং। বিভিন্ন জায়গায় ছোট বড় গর্ত। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করে বিভিন্ন যানবাহন ও নানা জায়গার হাজার হাজার মানুষ। ভাঙাচোরা সড়কে প্রায় ঘটছে দুর্ঘটনা। স্বাভাবিক সময়েই এই সড়কে গাড়ি চালানো মুশকিল। বৃষ্টি হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এ সময় কোথায় গর্ত, কোথায় সড়ক বোঝার উপায় নেই। তীব্র যানজটে চরম ভোগান্তি মানুষের। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ঘন্টার পর ঘন্টা জ্যাম থাকে। বিভিন্ন সময় দেখা যায় যে রুগীরা অ্যাম্বুলেন্সে রাস্তায় একটা খারাপ ঘটনা সিচুয়েশন হয়ে যায়। এই রাস্তা যে এত খারাপ, মনে করেন যে যদি মাঝায় কোনো প্রবলেম আলা লোকজন থাকে তাহলে তার অবশ্যই অনেক সমস্যা হবে। এমনই পরিস্থিতি রাস্তা চলার মতন না, ঠিক আছে। আর এই যারা রাস্তার কাজ করতে তারা যদি এই রাস্তার গ্যাপগুলো একটু বন্ধ করে দিত, তা মনে করেন যে আমরা চলার মতন গতি হইতো আমাদের। আমরা প্রতিদিন যাতায়াত করি, মিনিমাম প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা যাবত আমাদের লেট করতে হয়। অফিসিয়ালি কাজে, ব্যবসা বাণিজ্য কাজে আমরা খুবই খারাপ অবস্থায় আছি। মদনপুর থেকে 2500 এই সড়কটি প্রায় 5 বছর ধরে বেহাল দশা। বর্তমানে এটি চলাচলের একেবারেই অনুপযোগী। প্রতিদিনই
এই রাস্তায় বড় বড় দুর্ঘটনা হচ্ছে, মানুষ পঙ্গুত্ব বরণ করছে, জানমালের ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমি একজন সচেতন ব্যক্তি হিসাবে আমি চাই যে রাস্তাটা দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করে দেওয়া হোক। সম্প্রতি ভারী বৃষ্টির কারণে মহাসড়কে খানাখন্দ তৈরি হয়েছে জানিয়ে নারায়ণগঞ্জ সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী বলেন, সড়কটির কাজ শিগগিরই শুরু হবে। বর্তমান এই চলমান বর্ষা মৌসুমে বিটুমিনাস কাজ করা সম্ভব হচ্ছে। এই জন্য আমরা সড়কটি সচল রাখার জন্য হেরিংবন করে ইট বিছিয়ে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা আমাদের অব্যাহত আছে। আগামী এই শুকনো মৌসুম, নভেম্বর ডিসেম্বরের শুকনো মৌসুমে আমরা এখানে স্থায়ী কাজ করতে পারব। শুধু আশ্বাস নয়, ২৫০০ থেকে মদনপুরের এই সড়কটি দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, ফরিদপুরের মাটিতে নতুন রূপে ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের আমল শুরু হয়েছে। দুপুরে স্থানীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। ফেনীর ছাগলনাইয়ে নির্বাচনী গণসংযোগ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী ১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু। শুভপুর ইউনিয়নের মন্দিয়া ও দারোগার হাট এলাকায় তিনি এ কর্মসূচি পালন করেন। খাগড়াছড়ি সদর ও রামগড়ে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষ প্রার্থীর প্রচারণা চালিয়েছে বিএনপি যুব ও ছাত্রদল। এতে উপস্থিত ছিলেন জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান অসীম, সাবেক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল আলম ও সাবেক সহসভাপতি বাপ্পি মজুমদার। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও সাধারণ ভোটারদের ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে গড়ে তুলতে উঠান বৈঠক হয়েছে বগুড়ার সারিয়াকান্দিতে। এতে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদুর রহমান হিরু মণ্ডল। এবি পার্টির পথসভা ও মতবিনিময় সভা হয়েছে কুড়িগ্রামে। দুপুরে দলটির অস্থায়ী কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, বিগত দিনে যত রাজনৈতিক দল প্রতিশ্রুতি দিয়েছে তার অর্ধেকও বাস্তবায়ন হয়নি। বিভিন্ন দাবিতে শিক্ষক লিয়াজু কমিটির বিক্ষোভ সমাবেশ হয়েছে সিলেটে। কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করেন শিক্ষক সমাজ। দীর্ঘদিন ধরে শিক্ষক কর্মচারীরা ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ করেন বক্তারা। প্রাণসায়ের খাল রক্ষা ও জলবদ্ধতা নিরসনের ৭ দফা দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে সাতক্ষীরায়। সকালে শহরের সুলতানপুর আজাদী সংঘ মিলনায়তনে এতে লিখিত বক্তব্য রাখেন ইউথ অ্যালায়েন্সের সভাপতি মুশফিকুর রহমান। বিদেশ ফেরত অভিবাসীদের জন্য গবাদি পশু পালনে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে ঠাকুরগাঁওয়ে। দুপুরে জেলা প্রাণী সম্পদ দপ্তরের সম্মেলন কক্ষে এ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন। তরুণ সংঘের আয়োজনে ফুটবল ফাইনাল খেলা হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। গোয়ালপাড়ায় মাঠে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় বিএনপি নেতা দুলাল হোসেন। বাংলা ভিশনের রূপগঞ্জ প্রতিনিধি খলিল শিকদারের সভাপতিত্বে ম্যাচের উদ্বোধন করেন এনটিভির প্রতিনিধি শাকিল আহমেদ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ২ বছরে ১৫% বাড়িয়ে প্রজ্ঞাপন জারি। আন্দোলন প্রত্যাহার, আগামীকাল থেকে ক্লাসে ফেরার ঘোষণা শিক্ষকদের। বিএনপি নেতাদের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ, প্রধান উপদেষ্টার সঙ্গে মির্জা ফখরুলের নেতৃত্বে দলীয় নেতাদের বৈঠক। জাতীয় নির্বাচনে এআই এর অপব্যবহার ও অপতথ্য মোকাবেলায় কেন্দ্রীয় সেল গঠন করবে ইসি, জানিয়েছেন সিইসি। ত্রিভুজ প্রেমের শিকার জগন্নাথের ছাত্র জোবায়ের, পরিকল্পনা করে চালানো হয় হত্যাকাণ্ড, রাজনৈতিক কোনো বিষয় নয় বলছে পুলিশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।